হ্যালো ফ্রেন্ডস, চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও। আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের একটি সাজেশন, যেটি 2024 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে এর আগেই আমি পার্ট 1-এ আলোচনা করেছিলাম তোমাদের গদ্য পদ্য নাট্যাংশ এই সমস্ত বিষয়ের উপরে যে লং প্রশ্নগুলো হয়। তো আজকে বাকি অংশগুলোর আলোচনা করব, আন্তর্জাতিক কবিতা এছাড়াও যেগুলো তোমাদের রচনা রয়েছে, সহায়ক পাঠ রয়েছে, সাহিত্যের ইতিহাস, এই অংশগুলো কিন্তু আজকে থাকছে। তো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি আন্তর্জাতিক কবিতা। এখানে দুটো পিস থাকছে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এবং অলৌকিক। তো এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে। তো প্রথমেই আমরা দেখে নেব পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। যেমন প্রথমেই প্রশ্ন যেটা হচ্ছে লাইন তোলা প্রশ্ন, বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? প্রশ্নটি তাৎপর্য লেখো। 3+2। 2 নম্বর প্রশ্ন হচ্ছে পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয় লেখা, জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? 2+3। এরপরে হচ্ছে স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। ফিলিপকে তার কান্নার কারণ কি? আর কেউ কাঁদেনি কথাটি তাৎপর্য লেখো। 1+1+3। এরপরে হচ্ছে 4 নম্বর প্রশ্ন, গলদের নিপাত করেছিল সিজার, সিজারের পরিচয় দাও। তিনি কি একাই গলদের নিপাত করেছিলেন? 3+2। এরপরে হচ্ছে 5 নম্বর প্রশ্ন, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন? 1+4। 6 নম্বর প্রশ্ন হচ্ছে কবিতায় কবি সমাজ চেতনার কি পরিচয় দিয়েছেন বা পাওয়া যায়? 7 নম্বর হচ্ছে কবিতায় মজুরের প্রশ্নগুলির প্রাসঙ্গিকতা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে কে আবার গড়ে তুললো এতবার, কি গড়ে তোলার কথা বলা হয়েছে? এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন? 1+4। এরপরে হচ্ছে ভারতীয় গল্প অলৌকিক, অলৌকিক থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হলো, প্রথম প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখের জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে গল্পটা মনে পড়লেই হাসি পেত, কোন গল্প স্মরণ করে হাসি পেত? গল্পটা মনে পড়লে হাসি পেত কেন? 2+3। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হঠাৎ শিষ্য মর্দানার তেষ্টা পেল, তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল? তার তেষ্টা শেষ অবধি কিভাবে মিটেছিল? 1+4। 4 নম্বর প্রশ্ন হচ্ছে গুরু নানকের হাতের ছাপ আজও লেগে আছে, গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। 1+4। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কোন স্থানটি বর্তমানে পাঞ্জাব সাহেব নামে পরিচিত? কারা পাঞ্জাব সাহেবে গিয়েছিল? আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও। 1+1+3। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ঠিক হলো ট্রেনটা থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে? সেটি কিভাবে থামানো হয়েছিল? 2+3। এরপরে সহায়ক গ্রন্থ থেকে আমরা দেখে নেব আমার বাংলা থেকে। এখান থেকে তোমাদের একটা লিখতে হয় 5 নম্বরের। তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, আমার বাংলা গ্রন্থের ভূমিকা অংশের প্রাসঙ্গিকতা আলোচনা করো। 2 নম্বর হচ্ছে দাফাকে তার ব্যক্তি জীবনের যে পরিচয় পাওয়া যায় তা লেখো। 3 নম্বর, যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই, রাবণের চিতার মতো আগুন কারা কি উদ্দেশ্যে কোথায় জ্বালিয়েছে? এই আগুন তাদের কিভাবে সাহায্য করে তা লেখো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কিন্তু হাতিবেগার আজ চলল না, হাতিবেগার আইন কি? তা আর না চালানো, তা চলল না কেন? 5 নম্বর প্রশ্ন হচ্ছে এত ফসল এত প্রাচুর্য তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই, মানুষগুলোর জীবনযাত্রার পরিচয় দাও, তাদের জীবনে শান্তি নেই কেন? 6 নম্বর প্রশ্ন হচ্ছে তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল, প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন? কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? 7 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, চ্যাংম্যানের
মাথায় আকাশ ভেঙে পড়ে। তো চ্যাংমান কে, কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? এরপরে এর অর প্রশ্ন একটি রয়েছে, তাতে চ্যাংম্যানের চোখ কপালে উঠলো, চ্যাংম্যানকে তার চোখ কপালে ওঠার কারণ কি? ৮ নম্বর প্রশ্ন হচ্ছে, আরেক রকমের প্রথা আছে নানকার প্রথা, নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল? পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল? ৯ নম্বর প্রশ্ন হচ্ছে, ছিল জোরদার আর তালুকদারদের নিরঙ্কুশ শাসন, শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছিলেন? ১০ নম্বর প্রশ্ন হচ্ছে, হঠাৎ একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা, কলের কলকাতা ক্ষেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে? কলকাতার ক্ষেপে ওঠার ফল কি হয়েছিল? ১১ নম্বর প্রশ্ন, মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে জেলের কয়েদিদের দুর্দশা ও দুরবস্থার ছবির বর্ণনা দাও। পর প্রশ্ন রয়েছে, জেলখানাটা পাহাড়ের ৩ তলার সামনে একটা হাঁটুর ওপর, কোন জেলখানা? সেখানে সাধারণ কয়েদিদের কেমন অত্যাচার, এই অত্যাচারের বর্ণনা দিতে হবে। ১২ নম্বর প্রশ্ন হচ্ছে, গাঁয়ের লোকে ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে হবে নির্ঘাত, বিশ্বে ডাকাত। সাধুকে, রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে, রচনাংশ অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। ১৪ নম্বর প্রশ্ন, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন। ১৫ নম্বর প্রশ্ন হচ্ছে, সরু লিকলিকে আঙ্গুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করেছে, কে শনাক্ত করেছে, কাদের কেন খুনি বলা হয়েছে। ১৬ নম্বর প্রশ্ন হচ্ছে, সেই দুটি জ্বলন্ত চোখ শান্তি চায়, কার কথা বলা হয়েছে, লেখক তাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন। ১৭ নম্বর প্রশ্ন হচ্ছে, অমৃতের পুত্র মানুষ, কোন প্রসঙ্গে লেখক এই উক্তির মাধ্যমে লেখক কি বোঝাতে চেয়েছেন তা লেখো। এরপরে ভাষা থেকে প্রশ্ন রয়েছে, ভাষা থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি ৫ নম্বরে সেগুলো আলোচনা করা হবে। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে, ভাষাবিজ্ঞান কি, ভাষাবিজ্ঞানের স্বরূপ আলোচনা করো। ২ নম্বর হচ্ছে, ভাষাবিজ্ঞান আলোচনার প্রধান পদ্ধতিগুলো কি কি, এগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও। ৩ নম্বর, শৈলীবিজ্ঞান কি, এর স্বরূপ বিশ্লেষণ করো। ৪ নম্বর, প্রত্যয় কাকে বলে, ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কয়টি ভাগে ভাগ করা যায়, কি কি, প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। ৫ নম্বর হচ্ছে, মুন্ডমাল শব্দ কাকে বলে, উদাহরণ সহ বুঝিয়ে দাও। ৬ নম্বর হচ্ছে, রূপমূল কাকে বলে, উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। ৭ নম্বর, সমাস কাকে বলে, সমাসের ভাগগুলির সংজ্ঞা সহ উদাহরণ দাও। ৮ নম্বর হচ্ছে, বাক্যে ব্যবহৃত উপাদান বলতে কি বোঝায়, উদাহরণ সহ আলোচনা করো। ৯ নম্বর হচ্ছে, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার এবং কি কি, প্রত্যেকটি ভাগের উদাহরণ দাও। ১০ নম্বর হচ্ছে, বাক্য কাকে বলে, বাক্য নির্মাণের শর্তগুলি আলোচনা করো। ১১তে হচ্ছে, বাক্যতত্ত্ব কাকে বলে, বাক্যের গঠন ও উপাদান সংক্ষেপে আলোচনা করো। ১২তে হচ্ছে, বাক্যের গঠন ও অর্থগত ভাগগুলি কি কি তা উদাহরণ সহ আলোচনা করো। ১৩তে হচ্ছে, উদাহরণ সহ ধ্বনিগুচ্ছ, উদাহরণ সহ ১৩ নম্বর হচ্ছে, উদাহরণ সহ গুচ্ছধ্বনি বা যুক্তধ্বনির পরিচয় দাও। ১৪তে হচ্ছে, বিভাজ্য ও অবিভাজ্য ধ্বনি কাকে বলে, ২ প্রকার ধ্বনির সংক্ষিপ্ত পরিচয় দাও। ১৫তে হচ্ছে, শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো, শব্দার্থ পরিবর্তনের প্রধান ৩টি ধারার পরিচয় দাও। এবং ১৬তে হচ্ছে, শব্দার্থের প্রসার ও শব্দার্থের রূপান্তর বলতে কি বোঝো। এবারে রয়েছে সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাস থেকে মোটামুটি তোমাদের দুটো লিখতে হয়, ৫ নম্বরের, ৫ ২ ১০ থাকছে এখানটায়। তো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব। প্রথমেই রয়েছে ১ নম্বর প্রশ্ন, বাংলা গানের ধারা থেকে। গানের ধারায় কাজী নজরুল ইসলাম অথবা রজনীকান্ত সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, মান্না দে, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়, হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, এগুলোর অবদান করতে হবে। ২ নম্বর যে প্রশ্ন রয়েছে, চিত্রকলা থেকে, চিত্রকলার ইতিহাসে যামিনী রায় বা নন্দলাল বসুর অবদান আলোচনা করো। ৩ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, পট শব্দের অর্থ কি, বাংলার লোকশিল্প হিসাবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে, চিত্রকলার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ভূমিকা কেমন ছিল। ৫ নম্বর হচ্ছে, বাংলা চলচ্চিত্র ধারায় ঋত্বিক ঘটক বা মৃণাল সেনের অবদান আলোচনা করো। ৬ নম্বর হচ্ছে, বাংলা নির্বাক ও সবাক চলচ্চিত্রের ইতিহাস লেখো। ৭ নম্বরে রয়েছে বিজ্ঞান চর্চার ইতিহাস। এখানে বিধানচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, কাদম্বিনী বসু, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা এর অবদান আলোচনা করো। ৮ নম্বর হচ্ছে, বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো। ৯ নম্বর হচ্ছে, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে,
এই খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও। 10 হচ্ছে কলকাতার বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম লেখো। সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এরপরে চলে যাবো প্রবন্ধ। প্রবন্ধ তোমাদের 10 মার্কের থাকছে, একটি করতে হবে। তো এই দাগে 4টি থাকবে। তো এখান থেকে দুটো দাগ দেওয়া রয়েছে, প্রবন্ধ এবং বিতর্ক। তো প্রবন্ধ তথ্যসূত্রও দেওয়া রয়েছে দু একটি। তো আমরা প্রথমে প্রবন্ধ দেখে নেব। যেমন গুরুত্বপূর্ণগুলো হচ্ছে 1 নম্বর বিজ্ঞান পাঠ ও বিজ্ঞান মনস্কতা, 2 নম্বর হচ্ছে বিজ্ঞানের জয়যাত্রা, জয়যাত্রায় চন্দ্রযান 3। এই চন্দ্রযান 3 কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। 3 নম্বর হচ্ছে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। 4 নম্বর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা পরিবেশ বিপর্যয়। 5 নম্বরে হচ্ছে ছাত্রদের দায়িত্ব কর্তব্য। 6 হচ্ছে বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন। 7 হচ্ছে শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। 8 হচ্ছে অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণ। 9 হচ্ছে কোভিড-19 এর বিশ্বব্যাপী আক্রমণ এবং 10 হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রযুক্তি। 11তে হচ্ছে স্বামী বিবেকানন্দ, এটা তথ্যসূত্র থাকতে পারে। মহাশ্বেতা দেবী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সৌমিত্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায়, এই যে 5টি দেওয়া রয়েছে এগুলো কিন্তু তথ্যসূত্র থাকতে পারে। এবারে থাকছে বিতর্ক অর প্রশ্ন। বিতর্কর বিষয়গুলো হচ্ছে 1 নম্বর শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বর্জন করা উচিত। 2 নম্বর পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের মাপকাঠি নয়। 3 নম্বর জীবিকার আদর্শ স্থান বিদেশ। 4 নম্বর ক্লাসরুম শিক্ষার পরিপূরক অনলাইন এডুকেশন। 5 নম্বর হচ্ছে আধুনিক জীবনে বৃদ্ধাশ্রম অপরিহার্য। 6 চলভাস ছাড়া জীবন অচল। 7 বাংলা নয় ইংরেজি মাধ্যম স্কুলই দেশের ভবিষ্যৎ। 8 হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথার প্রয়োজন। 9 নম্বর হচ্ছে মোবাইলে অতিরিক্ত ব্যবহার সমাজের পক্ষে ক্ষতিকারক। 10 হচ্ছে আধুনিক যুগ বিজ্ঞানের যুগ সাহিত্য অপ্রয়োজনীয়। 11তে হচ্ছে ফেসবুক আশীর্বাদ। তো এগুলো হচ্ছে বিতর্কের বিষয়, পক্ষে বিপক্ষে যুক্তি থাকবে, তোমাদেরকে সেগুলো করতে হবে। তো এই ছিল মোটামুটি টোটাল সাজেশন। পার্ট 2 এ আমি আলোচনা করলাম। এর আগের পার্ট 1 এ কিন্তু বাকিগুলো আলোচনা করা হয়ে গেছে। সেই ভিডিওটি যারা দেখোনি আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারো এবং প্লেলিস্টে গেলে অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো আশা করছি এই ভিডিও তোমাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে লাইক করবে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ এই পর্যন্ত। সবার পরীক্ষা ভালো হোক।